গুড ইভিনিং এভরিওয়ান। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো সবাই খুব ভালো আছো। আমি তোমাদের কিশোর স্যার, জিওগ্রাফি টিচার। তো এর আগে আমরা কিন্তু অলরেডি বায়ুর কাজ কিন্তু আমরা পড়ছিলাম। এর আগের ক্লাসে তোমরা দেখেছো বায়ুর সঞ্চয় কাজের প্রক্রিয়া, সেই সঞ্চয় কাজের প্রক্রিয়ার ফলে গঠিত ভূমিরূপগুলি। এখান থেকে যে প্রশ্নগুলো কিন্তু আমি ক্লাসের সঙ্গে সঙ্গে বলে দিই, আলোচনা করে দিই কোথা থেকে প্রশ্ন হতে পারে, কী ধরনের প্রশ্ন হতে পারে, কিভাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করার জন্য প্রিপারেশন করবে, সেটা কিন্তু আমি ক্লাসের মাঝে মাঝে কিন্তু বলে দিই। দেখো, এই সুন্দর সুন্দর টিপসগুলো পেতে এবং ভূগোলকে খুব ভালোভাবে বুঝতে, অ্যাপ্লাই করতে পরীক্ষার সময় এবং আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করতে কিন্তু তোমাদের এই ভূগোলকে কিন্তু ভালোবেসে সুন্দরভাবে বুঝতে হবে। দেখো, আমরা প্রাকৃতিক ভূগোলে বা ভূমিরূপ যে পড়ছি, ভূমিরূপ বিদ্যা বলে প্রাকৃতিক ভূগোলের যে বিষয়গুলো, এগুলো প্রথম অধ্যায়টা পুরোটাই ভূমিরূপ বিদ্যা থেকে এসেছে। তো এই ভূমিরূপগুলো কিন্তু এগুলো কিন্তু অন্য কোনো গ্রহের নয়, এগুলো পৃথিবীরই। তো এই ভূমিরূপগুলোকে আমাদের চিনতে হবে, যে কারণে এই ভূগোলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের অ্যাড করা, যাতে তোমরা কি তোমাদের পারিপার্শ্বিক যে ভূমিরূপগুলো, যে ভূপ্রকৃতি, যে সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি ভূমির বিভিন্ন রকম, কোথাও পাহাড় পর্বত মালভূমি বা অন্য কোনো জায়গায় যখন বেড়াতে যাবে, তোমরা যখন বড় হবে আস্তে আস্তে ঘুরবে, বিভিন্ন জায়গায় যাবে, সেই ভূমিরূপগুলো কীভাবে গঠিত হয়েছে সেগুলোর একটা কিন্তু ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো জানতে পারবে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এর পরবর্তীকালে সেই ভূমিরূপটার কী অবস্থা হবে, কী পরিণতি হবে, এই সবগুলোর উত্তর কিন্তু তোমরা প্রাকৃতিক ভূগোলে বা ভূমিরূপ বিদ্যায় কিন্তু পাবে। তো তোমাদের এখন ক্লাস 10 যে তোমাদের যে সিলেবাস, সেখানে ভূমিরূপ বিদ্যায় কিন্তু বায়ু, হিমবাহ, নদী, বায়ু আর হিমবাহের ক্ষয় কাজ, সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো আছে, যেগুলো তোমরা বুঝতে পারছো বা দেখতে পাবে। এরপরে কিন্তু উঁচু ক্লাসে আরও অনেক অনেক বিষয়ে অনেক রকম ভূমিরূপ সম্পর্কে কিন্তু জানতে পারবে। তো আমরা বায়ুর ক্ষয়কাজ প্রক্রিয়া বা বায়ুর কাজ প্রক্রিয়াগুলো পড়ছিলাম। সেখানে আমার বায়ুর ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজ প্রক্রিয়া অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে তোমাদের বায়ুর কাজ থেকে লাস্ট ভিডিও, লাস্ট ক্লাস যেতে চলেছে, যেটা হলো কি, যে বায়ু এবং জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। এই বায়ু এবং জলধারার মিলিত কাজ কথাটা কেন আসলো? দেখো, মরুভূমিতে কি একদমই বৃষ্টিপাত হয় না? শুধুই কি বায়ু প্রবাহিত হয় সারা বছর ধরে, সমস্ত সিজন ধরে? না, মরুভূমিতে কিছুটা হলেও কিন্তু বৃষ্টিপাত হয়। আর সেই বৃষ্টিপাতের পরে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, যেখানে তাহলে কি হচ্ছে, মরুভূমিতে বায়ু তো কাজ করছেই, বায়ু তো সেখানে কাজ করছেই, তার সঙ্গে সঙ্গে আর কি কাজ করছে, বায়ুর পাশাপাশি বায়ুর সঙ্গে সেখানে যখন বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টির জল কিন্তু জলধারা বা নদী হিসাবে কিন্তু প্রবাহিত হচ্ছে। দেখো, এই জলধারা কথাটার অর্থ কিন্তু কি, নদী কিন্তু, ঠিক আছে, এই জলধারা কথাটার অর্থ নদী বলতে পারো, ঠিক আছে, নদী। তো এই বায়ু এবং জলধারা বা বায়ু এবং নদীর মিলিত ক্ষয়কাজের এবং মিলিত সঞ্চয় কাজের ফলে কতগুলো ভূমিরূপ তৈরি হয়। তো বায়ু এবং জলধারার মিলিত কাজে যে ভূমিরূপগুলো গঠিত হয়, দেখো এটাও একটা প্রশ্ন পরীক্ষায় এসেওছে, যে বায়ু এবং জলধারার মিলিত কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসে 5 নম্বরে। মনে রাখবে, প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার প্রশ্নেই কিন্তু দেখতে পাবে। সেই দুটো দেখো, তোমরা যদি প্রথম অধ্যায়টা খুব ভালোভাবে পড়ে নাও, তো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা প্রথম 10 নাম্বার 10 মার্কসের প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকেই দিতে পারবে। আমি কিন্তু শর্ট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, ডান দিক বাদিকের কথা বলি না, ওই প্রশ্নগুলোও কিন্তু এখান থেকে আছে। তো তাই তোমরা খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে নাও, যাতে তোমাদের পরবর্তীতে আর কোনো সমস্যা না থাকে এখান থেকে। তো প্রথমেই যে পয়েন্টটা আসে, বায়ু এবং জলধারার মিলিত কাজে গঠিত ভূমিরূপ, সেটা কি? 1 নম্বরটাই হলো ওয়াদি। ওয়াদি এটা কি? এটাও একটা আরবি শব্দ। আগের ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে শব্দগুলো এরকম কেন, ঠিক আছে। এটা একটা আরবি শব্দ, যার অর্থ কি? শুষ্ক উপত্যকা। এবার উপত্যকা শব্দটা কোথা থেকে আসছে? আমরা নদীতে পড়েছি উপত্যকা কী রকম হয়, আই আকৃতির হতে পারে, ভি আকৃতির হতে পারে, আবার কি হিমবাহের ক্ষেত্রে ইউ আকৃতির হয়ে থাকে। তো মরুভূমিতেও উপত্যকা দেখা যায়, কারণ সেখানে যতটা কিছুক্ষণের জন্য বা খানিকক্ষণের জন্য কিন্তু ভারী যখন বর্ষণ হয় বা বৃষ্টিপাত শুরু হয়, সেই বৃষ্টির জল কিন্তু প্রবাহিত হয়। আর সেই প্রবাহিত হওয়ার রাস্তা বা যে জায়গা দিয়ে, যে চ্যানেল দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা কিন্তু কি হয়, সেটাই হলো নদী উপত্যকা। তো মরুভূমিতেও এরকম উপত্যকা দেখা যায়। তো এই উপত্যকায় কি জল থাকে? না, এই উপত্যকায় জল থাকবে না, কারণ এখানে কি বাষ্পীভবন খুব বেশি, উষ্ণতাও বেশি, মাটি অত্যন্ত শুষ্ক। তো বৃষ্টির জল কি হয়ে যায়, চুইয়ে নিচে চলে যায় বা বাষ্পীভূত হয়ে উড়ে যায়।
কিন্তু যখন বৃষ্টিপাত হয় তখন কি ওখানে হরপা বানের মতো সৃষ্টি হয় এবং সেই জলটা কিন্তু নদীর মাধ্য দিয়ে প্রবাহিত হয়, নদীর আকারে প্রবাহিত হয়। কিন্তু পরবর্তীকালে সেই নদীটা বা সেই যে জায়গা দিয়ে নদী প্রবাহিত হয়েছিল সেই জায়গাটা কিন্তু শুষ্ক অবস্থায় পড়ে থাকে। এরকম নদী উপত্যকাকেই বলা হবে কি, এরকম নদী উপত্যকাকেই বলা হবে শুষ্ক উপত্যকা, বা সেখানকার ভাষায় আরবি ভাষায় কি বলা হয়, ওয়াদি বলা হয়। দেখো এখানে ছবিতে পরিষ্কার বুঝতে পারছো তোমরা যে এই জায়গাটাতে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে এখান দিয়ে একটা সময় কিন্তু জল প্রবাহিত হয়েছে, তার চিহ্ন কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু এখন কি আছে, নেই, শুকনো অবস্থায় পড়েছে। তাহলে এটাকেই কি বলতে হচ্ছে, এটাকেই বলতে হচ্ছে ওয়াদি। ঠিক আছে, ওয়াদি কথার অর্থ ইম্পর্টেন্ট। ওয়াদি কথার অর্থ কি, শুষ্ক উপত্যকা। তো দেখো এটাই বলা আছে, মরুভূমিতে অব্যবহৃত শুষ্ক নদী খাতকে ওয়াদি বলে। মরু অঞ্চলে হঠাৎ বন্যার জল, বালি, ধুলি রাশি এর মধ্যে বেশিক্ষণ প্রবাহিত হতে পারে না। বন্যার জল, হঠাৎ বন্যার জল মানে ফ্ল্যাশ ফ্লাড, একে বলা হয় কি, হঠাৎ বন্যার জল, ফ্ল্যাশ ফ্লাড। ফ্ল্যাশ ফ্লাড, ফ্ল্যাশ ফ্লাড, একে আবার হরপা বানও বলা হয়। হঠাৎ বন্যা মানে ফ্ল্যাশ ফ্লাড বা হরপা বানও বলা হয়। কিছুদিন আগে যেটা সিকিমে হলো, ঠিক আছে, বিধ্বংসী। ঠিক আছে, এই জলধারা কি হয়, যতই এগোতে থাকে জলে বালি ধুলির পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকে। খুব শুষ্ক জায়গা মরুভূমি, বুঝতেই পারছি। এর ফলে কি জলধারাটি বা নদীটি শুকিয়ে যায় এবং তার প্রবাহ পথের চিহ্নস্বরূপ সেই উপত্যকাটা কিন্তু শুষ্ক অবস্থায় পড়ে থাকে, যেটাকে কি বলা হচ্ছে, শুষ্ক উপত্যকা বা ওয়াদি। ঠিক আছে, দেখি 2 নম্বর ভূমিরূপ। 2 নম্বর জলধারা ও বায়ু ও জলধারার মিলিত ভূমিরূপ হলো কি, পেডিমেন্ট। পেডিমেন্ট এটাও বিদেশি শব্দ। এই পেডি শব্দের অর্থ কিন্তু পাদদেশ, এবং মন্ট শব্দের অর্থ কি, মন্ট শব্দের অর্থ হলো পর্বত। মরু অঞ্চলে ইনসেলভার্জ বা বিচ্ছিন্ন, মরু অঞ্চলে ইনসেলভার্জ বা বিচ্ছিন্ন পর্বতগুলির পাদদেশীয় ঢালের উঁচু অংশে ও বাজাদার ঊর্ধ্ব সীমানার বায়ু ও জলধারার ক্ষয় এবং সঞ্চয় কাজের ফলে উন্মুক্ত যে মৃদু ঢালু সমভূমি গড়ে ওঠে তাকে পাদদেশ বলে, পাদদেশীয় সমভূমি বলে। দেখো এখানে দেখো ইনসেলভার্জ, ওখানেও লেখা আছে, এখানেও মিলিয়ে নাও। এই যে ইনসেলভার্জ তোমরা কিন্তু দেখেছো আগের ক্লাসে, মরুভূমিতে বায়ুর ক্ষয় কাজের ফলে যে লাস্ট অবশিষ্ট ভূমিরূপটা থাকছে, সেই অবশিষ্ট ভূমিরূপটাকে কি বলা হচ্ছে, পেডিমেন্ট বা ইনসেলভার্জ বলা হয়, যেটার অর্থ কি, কি দ্বীপশৈল। এটা কি শব্দ একটা, এটা একটা জার্মান শব্দ। তো এই দ্বীপশৈল বা এই যে ইনসেলভার্জ যখন বায়ুর যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায়, বায়ুর ক্ষয়কার্যের ফলে অবঘর্ষ প্রক্রিয়ায় কিন্তু ভেঙে যখন টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তখন সেই টুকরো হওয়া নুড়ি কাকর বালি কি তার পাদদেশেই কিন্তু জমা হচ্ছে। এর পরবর্তী অংশে কি আছে, এর পরবর্তী অংশে কিন্তু এর থেকেও সূক্ষ্ম সূক্ষ্ম, দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এগুলো বড় বড় পাথরের টুকরো। এগুলো কিন্তু কি হোক, কোথাও কত দূর যাবে, বেশি দূর প্রবাহিত হতে পারবে না, বেশি দূর গোড়াতে পারবে না, তাই ইনসেলভার্জের পাদদেশেই কিন্তু জমা হয়ে থাকে। এবং এরপরে কি থাকবে, এরপরে এর থেকে সূক্ষ্ম পদার্থগুলো কিন্তু সঞ্চিত হবে। তো এই অংশটাতে ইনসেলভার্জের পাদদেশে, এবং এরপরে আমরা পড়বো যে বাজাদা, তার আগে এই অংশটাতে মৃদু ঢালু, এর ঢাল কি থাকবে, খুব সামান্য ঢালু কি থাকবে, একটা ঢাল খুব সামান্য থাকবে, এরকম একটা সমভূমি তৈরি হবে। ঠিক আছে, এরকম মৃদু ঢালু সমভূমিকে কি বলা হয়, এইরকম মৃদু ঢালু সমভূমিকেই বলা হয় পেডিমেন্ট। ঠিক আছে, এই পেডিমেন্টের পরে দেখো, পেডিমেন্টের পরে কি বললাম আমি, বাজাদা থাকে। এর পরের পয়েন্ট দেখো, এই যে বাজাদা এবং প্লায়া। দেখো প্রথমে আমাদের বাজাদা পড়তে হবে। পেডিমেন্টের পরে কি থাকে, স্পেনীয় শব্দ বাজাদার অর্থ কি, ঢাল। মরু অঞ্চলে পেডিমেন্টের পাদদেশে জলধারাগুলির পলি বালি সঞ্চিত করে বা পলল শঙ্কুগুলি পরস্পর যুক্ত হয়ে যে মৃদু ঢালু সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। এর ঢাল 30 থেকে 40 ডিগ্রি, এর ঢাল থাকে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি। ঠিক আছে, এই যে যেখানে পেডিমেন্ট, এই যে দেখো এগুলো ইনসেলভার্জ, এগুলো কিন্তু ইনসেলভার্জ, অবশিষ্ট পাহাড় বা দ্বীপ শৈল বলা হচ্ছে জার্মানি ভাষায়। এর পাদদেশে কি থাকছে, পেডিমেন্ট, এই জায়গাটা পেডিমেন্ট। আর তারপরেই আর সূক্ষ্ম পদার্থগুলো কি আরও খানিকটা এগিয়ে গড়িয়ে আর খানিকটা এগিয়ে প্রবাহিত হয়ে সঞ্চিত হচ্ছে। এই জায়গাটাই হলো কি, এই যে সমভূমিটা, এই যে হলুদ রঙে আমি দেখেছি, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে বাজাদা, এটা হলো আমাদের বাজাদা। ঠিক আছে, আর এই দিয়ে পাহাড়ের পাদদেশে, যে এখানে আমি লাল রং দিয়ে দেখাচ্ছি, দেখো এই অংশটাই হলো কি, এখানে ওই যে বেশি পরিমাণে বড় বড় আকারের নুড়ি পাথর পড়ে থাকতে দেখা যাবে, এরকম যে সমভূমিটাকে তাকে বলা হচ্ছে কি, পেডিমেন্ট
আর এই পেডিমেন্টের থেকে সূক্ষ্ম পদার্থ দ্বারা গঠিত, খানিকটা সূক্ষ্ম পদার্থ দ্বারা গঠিত, পেডিমেন্টের সামনের দিকে জমা হয়ে থাকবে, যেটা আমি হলুদ রঙে দেখেছি। এইরকম সমভূমিকে কি বলা হবে? বাজাদা বলা হবে। এবং তার পরবর্তী অংশে দেখো চারদিকে পাহাড় দিয়ে ঘেরা বা উঁচু অংশ দিয়ে ঘেরা, এর মাঝখানে একটা জায়গা থাকবে যেটা কি থাকবে? একটু নিচু থাকবে, ঠিক আছে? এই নিচু জায়গাতে কি থাকবে? জল সঞ্চিত হয়ে থাকবে, যেই বা জল সঞ্চিত হয়ে থাকবে, বা এই জায়গাটা সব থেকে নিচু বলতে পারো, যেখানে এখানে যদি ফ্ল্যাশ ফ্লাড বা হরপাবান আসে তাহলে এই বৃষ্টির জল কিন্তু এই ইনসেল বার্স থেকে শুরু করে পেডিমেন্টের উপর দিয়ে এসে বাজাদার উপর দিয়ে এসে এই প্লায়াতে এসে কিন্তু পড়বে। তাহলে বুঝতে পারছো যখন বৃষ্টিপাত হচ্ছে তখন কি করবে? তাহলে এই পেডিমেন্ট বা ইনসেল বার্জের থেকে কি ধুয়ে আসা পদার্থগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে, তখন এখানে সঞ্চয় করবে এবং শেষে গিয়ে কি ওই জলধারাটা গিয়ে এই প্লায়াতে এসে মিশে যাবে। তার ফলে কি তৈরি হবে? তার ফলে কিন্তু তৈরি হবে বাজাদা সমভূমি, ঠিক আছে? এবার দেখো লাস্ট এই পয়েন্ট কি আছে, যেটা হলো কি প্লায়া। এই প্লায়া আসলে কি? প্লায়া একটা হ্রদ, প্লায়া লেক। মরুভূমিতে পাহাড়ে ঘেরা অবনত ভূমিতে জলধারাগুলি মিলিত হলে লবণাক্ত জলের হ্রদ সৃষ্টি হয়। এই যে বললো বৃষ্টি হলে দেখো এটা নিচু জায়গা, তো কি করবে? চারদিক থেকে জলটা ধুয়ে এসে মাঝখানে সঞ্চিত হবে না? তো এই জায়গাটাই হচ্ছে, এই হ্রদটাই এইভাবে যে পুকুর বা হ্রদ তৈরি হবে তাকেই বলবে কি? প্লায়া। এর নামগুলো ইম্পর্টেন্ট, এক এক দেশে এক এক কি বলবো মহাদেশে এক এক নামে পরিচিত। যেমন উত্তর আফ্রিকায় এর নাম কি? শর্টস। ভারতে আমাদের রাজস্থানের থর মরুভূমিতে একে বলা হয় কি? ধান। এই নামগুলো কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু এমসিকিউতে শূন্যস্থানে কিন্তু এসে থাকে, বা অনেক সময় ডান দিক বা দিক বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাওতেও থাকে, শুদ্ধ অশুদ্ধতেও থাকে। এই জন্য এই জিনিসগুলো তোমাদের খুব ভালোভাবে ফলো করতে হবে। যুক্তরাষ্ট্রে এর সোনেরান মরুভূমিতে এর নাম কি? বোলসন। যুক্তরাষ্ট্রের এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, কি পয়েন্ট ইম্পর্টেন্ট? যুক্তরাষ্ট্রের লা প্লায়া বিশ্বের বৃহত্তম প্লায়া। বিশ্বের বৃহত্তম প্লায়া হ্রদের নাম বা উদাহরণ কি তাহলে? যুক্তরাষ্ট্রের লা প্লায়া। ভারতে সম্বর হ্রদ, ভারতের সম্বর হ্রদও একটা কিসের উদাহরণ? ভারতের সম্বর হ্রদও একটা প্লায়ার উদাহরণ। তাহলে ভারতের একটা প্লায়ার হ্রদের উদাহরণ যদি বলে কি হবে? সম্বর লেক। কোথায় আছে? রাজস্থানে আছে, ঠিক আছে? তাহলে এখানে দুটো আমরা কিন্তু শর্ট প্রশ্ন পেয়ে গেলাম। কি বলেছিলাম আগের ক্লাসে, যে যখন তোমরা বড় প্রশ্নগুলো কমপ্লিট করবে না, এগুলোকে বড় প্রশ্ন হিসেবে পড়বে, তখন তোমাদের তার মধ্যে থেকে ছোট প্রশ্ন এমনিতেই হয়ে যাবে। এখান থেকে যদি আলাদা করে তোমাদের বলে প্লায়া কি, বাজারা কি, পেডিমেন্ট কি, ইনসেল বার্জ কি, তাহলে সেগুলোর উত্তরগুলো তোমরা দিতে পারবে না বড় প্রশ্ন হিসেবে পড়লে? অবশ্যই পারবে। আর তার মধ্যে কি ইম্পর্টেন্ট যে কি পয়েন্টগুলো, ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু তোমাদের আমি করে দিলাম। আরেকটা জিনিস হ্যাঁ অবশ্যই মাথায় রাখবে, যেটা হলো কি, যে এই প্রাকৃতিক ভূগোলে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু ছবি আঁকতে হবে। সেটা 2 নম্বরে আসুক, 3 নম্বরে আসুক, বা 5 নম্বরের জন্যই আসুক না কেন, সেখানে কিন্তু তোমরা কি করবে? ছবি আঁকার অবশ্যই চেষ্টা করবে, ছবি আঁকতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। অবশ্যই আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করো, তোমরা বাড়িতে বসে কিন্তু বারবার রিভাইজ করতে পারবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত আমাদের চ্যানেলকে ফলো করবে। এখানে কিন্তু প্রতিদিন তোমাদের ক্লাসের ভিডিও কিন্তু নিয়মিত হিসেবে যাচ্ছে। তো তোমরা কেউ কমেন্ট করছো না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তোমরা কমেন্ট খুব কম করছো। তো তাই কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে? সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।